তাহলে এবার আমরা আলোচনা করছি এসি ডায়নামো নিয়ে। আমাদের অন্যান্য ভিডিওগুলোতে আমরা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম এবং ডিসি ডায়নামো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি তাহলে এসি ডায়নামো নিয়ে। আগে তার ডায়াগ্রামটা একটু ভালো করে দেখে নিই। একটা এসি ডায়নামো তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? আমাদের একটা ক্ষেত্র চুম্বকের প্রয়োজন হয়। এখানে আমরা দুটো চুম্বকের মেরু আমরা দেখাচ্ছি, বাকি অংশটা আমরা দেখাইনি। এইটা দুটো হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটো দণ্ড চুম্বক, যার এটা হলো উত্তর মেরু এবং এটি হলো আরেকটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরু। এই চৌম্বক ক্ষেত্রটার মধ্যে আমরা অন্যান্য অংশগুলোকে রেখেছি ডায়নামো। এই EFGH এই অংশটি হচ্ছে আর্মেচার, এটা হলো তারের কুণ্ডলী। এই আর্মেচারের মধ্যে একটি তারের থাকতে পারে, আবার অসংখ্য তার জড়িয়ে আমরা একটা কুণ্ডলীও তৈরি করতে পারি। কুণ্ডলীর পাক সংখ্যার উপরে আর্মেচারের যে ক্ষমতা সেটা নির্ভর করে। আর এখানে কি কি ব্যবহার করা হয়? R2 এবং R1 এই দুটি হলো দুটি গোলাকার রিং, যেগুলো ব্রাশ অর্থাৎ কার্বন ব্রাশ B1 এবং B2 এর সঙ্গে স্পর্শ করে আছে। এই যে রিংগুলো, এই যে প্রথম এই যে GH এই বাহু হচ্ছে আর্মেচারের যে খোলা প্রান্ত, সেটা এসে R1 রিং এর সাথে যুক্ত হয়েছে এবং EF বাহুর যে খোলা প্রান্ত সেটা R2 রিং এর সঙ্গে যুক্ত হয়েছে। এখন B1 থেকে B2 পর্যন্ত একটা বহির্বর্তনী সংযোগ করা হয়েছে, যেখানে R হচ্ছে একটা রোধক। যখনই ডায়নামোর মধ্যে তড়িৎ উৎপন্ন হবে তখন সেই তড়িৎ আমরা এই বহির্বর্তনীতে তার প্রবাহ লক্ষ্য করতে পারব। এটি যেহেতু একটি এসি জেনারেটর, তাই আমরা বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ দেখব প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের এই ডায়নামো এরকম অবস্থাতে আছে পুরো সার্কিট। এখন যে মুহূর্তে আমাদের এই আর্মেচার মুভ করা শুরু করবে, সঙ্গে সঙ্গে কি হবে? এই যে চৌম্বক ক্ষেত্র যেটা উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে ক্রিয়াশীল, সেই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তারের গতির একটা সংঘর্ষ হবে এবং আর্মেচারের মধ্যে একটি আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে, যা এই আর্মেচারের মধ্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে ফ্যারাডের সূত্র অনুসারে। এবং এই তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে সেটা আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম থেকে জানতে পারবো। এখন দেখি, এই যে প্রথম ছবিতে আমি দুটো ছবি এখানে এঁকেছি বোঝানোর জন্য। প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি আমরা যে এই যে এইভাবে আছে। আমরা এখন আমাদের আর্মেচারটাকে জাস্ট ঘোরানো শুরু করছি। কিভাবে ঘোরাচ্ছি না, তো আর্মেচারের EF বাহুটাকে আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি আর GH বাহুটাকে আমরা ঠিক উপরের দিকে নিয়ে আসছি। যদি এইভাবে ধরি তাহলে ঠিক আমি এইভাবে ঘোরাচ্ছি। তাহলে যে মুহূর্তে এইরকম পজিশনে আসলো তার সঙ্গে সঙ্গে কিন্তু রিং গুলো মুভ করছে। তাহলে যখনই আমার বাহুটা ঘুরতে শুরু করলো এবং 180 ঘুরে গেলে ঠিক আমাদের এই দ্বিতীয় ছবির মতন অবস্থাটা তৈরি হচ্ছে। এবং দুটো ছবিতে আমি দেখাচ্ছি যে প্রথম ছবিতে কি হয়েছে, তড়িৎ প্রবাহ যে সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা কিরকম ছিল। প্রথম ছবিতে EF বাহুতে E থেকে F এর দিকে এবং এইখানে G থেকে H এর দিকে। ঠিক যখনই আমরা বললাম যে এইভাবে ঘোরাচ্ছি, মানে GH বাহুটাকে উপরের দিকে উঠিয়ে আনছি এবং EF বাহুটাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এই পজিশনটা যখনই হচ্ছে, সঙ্গে সঙ্গে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটাকে কার্যকরী করে আমাদের তার তড়িৎ প্রবাহের যে অভিমুখ তার বদল ঘটছে এবং গতিজাতের জন্য আমাদের পুরো আর্মেচার আবার আমাদের এই দ্বিতীয় ছবির মতন অবস্থাতে পৌঁছে যাচ্ছে। তাহলে কিভাবে তড়িৎ প্রবাহের এই যে অভিমুখটা আমি দেখিয়েছি সেটা আমরা পাচ্ছি, সেটা এবার দেখে নিই।
আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে 3টে আঙুল ব্যবহার করে থাকি। এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এবং এটি হচ্ছে মধ্যমা আমাদের। তাহলে আমাদের যে ডান হাতের কোন আঙ্গুল দিয়ে আমরা কি বোঝাই সেটা আমরা দেখে নিই। আমাদের এখানে যে তর্জনী, তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝাবে, বৃদ্ধাঙ্গুলি তারের গতি বোঝাবে এবং মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ বোঝাবে আমাদেরকে। এখন যদি আমরা আমাদের সার্কিটের মতন করে আমাদের ডান হাতটাকে ঠিকঠাক করে বসাই তাহলে চেহারাটা কেমন হয় দেখি। আমরা আমাদের বলেছি বারবার যে যখন আমরা আর্মেচারের মুভমেন্ট শুরু করব তখন ইএফ বাহুটা নিচে যাবে এবং জিএইচ বাহুটা উপরে আসবে। তাহলে জিএইচ বাহু যদি উপরে আসে তাহলে তারের গতির অভিমুখ হবে এইদিকে, ঠিক তো, উপরের দিকে হবে। তাহলে তারের গতির অভিমুখ দেখো, আর এই যে এটা হলো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তুমি যদি নাও, যদি দেখো ডান আঙুলটাকে, তাহলে তুমি দেখো এবার এই দেখো আমার হাতটাকে আমি বসিয়েছি ছবির সাথে সাথে। তাহলে দেখো কার কোন দিকে অভিমুখ আছে। এই যে তর্জনী, তর্জনীর অভিমুখ কিন্তু উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে নির্দেশ করছে। এই যে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি কোন দিক দেখো, বোর্ডের উপর দিকটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে আর্মেচার, আর্মেচার যখন ঘুরবে তখন এই তারের সার্কিটটা কিন্তু বোর্ড ছেড়ে উপরে উঠে আসবে, এটা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে মধ্যমা কোন দিকে নির্দেশ করছে, মধ্যমা কিন্তু জি থেকে এইচ অভিমুখ নির্দেশ করছে। অর্থাৎ এই জি এইচ বাহুতে তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু এই দিকে হবে। এখন তোমার এই ডান হাত তুমি ওই বাহুর রেসপেক্টে যদি বসাও তাহলে কেমন হয় দেখে নি। এবার তোমরা ইএফ বাহুটাকে দেখো। ইএফ বাহু আমি বারবার বলছি, যখন আর্মেচার ঘুরতে শুরু করবে তখন জিএইচ বাহুটা কিন্তু বোর্ড ছেড়ে উপরে উঠে আসছিল, আর ইএফ বাহু কিন্তু নিচের দিকে যাচ্ছে। তাহলে তোমাদের এই যে বুড়ো আঙুল যেটা তারের গতি দেখায়, সে কিন্তু তোমাদেরকে তাই দেখাচ্ছে যে ইএফ বাহু নিচের দিকে নেমে যাবে। দেখতে পেয়েছো? তোমার এই যে তর্জনী, তোমরা দেখতে পাচ্ছ কি আমার তর্জনীটা? এই যে তর্জনী, সেই তর্জনী কিন্তু এই যে এবার দেখো দেখতে পাচ্ছ মনে হয়, এই যে তর্জনী, তর্জনী কিন্তু তোমাদের ওই দিকটাকেই কিন্তু নির্দেশ করছে। দেখো উত্তর থেকে দক্ষিণ মেরু পোর্শনটাই নির্দেশ করছে। সেই ক্ষেত্রে মধ্যমার মুখটা কোন দিকে, ই থেকে এফ এর দিকটা নির্দেশ করছে। অর্থাৎ এই বাহুতে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ উপর থেকে নিচের দিকে হবে। তাহলে আমরা দেখলাম যে ফ্লেমিং এর যে ডান হস্ত নিয়ম, সেই নিয়মটা এখানে কিভাবে প্রযোজ্য হচ্ছে। এই যে আর্মেচারের কোন বাহুতে কি অভিমুখে তড়িৎ প্রবাহিত হবে সেটাকে নির্ণয় করার ক্ষেত্রে। এখন যখনই তোমার এই আর্মেচার ঘুরে গেল, অর্থাৎ এই বাহুটা উপরে উঠে এসছে এবং ইএফ বাহু নিচে গেছে, এইরকম চেহারা হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার কি হবে, সঙ্গে সঙ্গে তোমার এইবার প্রত্যেকের দিক চেঞ্জ হতে শুরু করেছে। তোমার যেই বাহুগুলোকে পরিবর্তন করে অন্য জায়গাতে চলে যাবে, সঙ্গে সঙ্গে দেখো তুমি পাশের ছবিটা পাবে। তাহলে এই পাশের ছবিতে দেখো বাহুগুলো জায়গা চেঞ্জ করে ফেলেছে। জিএইচটা এদিকে চলে এসছে, ইএফ বাহুটা এদিকে চলে গেছে। এবং এখানেও একই রকম ভাবে কি হয়েছে, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ক্রিয়াশীল হচ্ছে এবং এখানেও তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণীত হচ্ছে। কিন্তু দুটো ছবির মধ্যে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে, প্রথম ছবিতে ইএফ বাহুতে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, দ্বিতীয় ছবিতে কিন্তু ইএফ বাহুতে ঠিক উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে যেহেতু যতক্ষণ পর্যন্ত আর্মেচার ঘুরতে থাকছে ঠিক ততক্ষণ পর্যন্তই আমরা বহির্বর্তনীর মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ পাবো, এবং প্রতি মুহূর্তে বাহু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের অভিমুখগুলো যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য আমাদের বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখটাও চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা এইখানে একটা গ্যালভানোমিটার ব্যবহার করতাম, সেই গ্যালভানোমিটারের তারের বিক্ষেপ আমরা দেখতে পেতাম প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি, দুটো ছবিতেই যদি আমরা একটা করে গ্যালভানোমিটার ব্যবহার করতাম, যে গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের
অস্তিত্ব বুঝতে পারা যায়, তার সঙ্গে সঙ্গে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয় সেটাও কিন্তু সে তার বিক্ষেপের অভিমুখ পরিবর্তনের মাধ্যমে বুঝিয়ে দেয়। তাহলে দেখতে পেতাম যে প্রথম ছবিতে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ যেদিকে হবে, দ্বিতীয় ছবিতে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ তার উল্টো দিকে হবে। এখন আমরা একটা ভিডিওর সাহায্যে দেখে নিই যে এসি ডায়নামো কিভাবে কাজ করে। এটাই হচ্ছে সেই ভিডিওটা যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি। তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে এসি ডায়নামো বা জেনারেটর যাই বলি না কেন সেটা কিভাবে কাজ করে, তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। The basic idea is that if you take a wire and move it up or down inside a magnetic field, it induces an electric current. So all we have to do is attach a coil of wire to these giant turbines and place them inside a magnetic field. As the turbine rotates, the coil starts rotating and the wires start moving up and down inside the magnetic field. That produces the electric current. And this can now be used to light up things. These devices are called electric generators. They convert spinning or mechanical energy into electrical energy. So let's look at them in detail now. So let's start by figuring out in what direction a current gets induced or generated in this coil once it starts rotating. So let's say, in our example, the coil rotates clockwise, somewhat like this. Now, how do we figure out the direction of the induced current? Well, we have already learned something called the Fleming's right-hand generator rule, which says you stretch the fingers of your right hand like this such that they are perpendicular to each other. Then the thumb represents the direction of the motion of the wire. That is the direction in which you're pushing the wire. The forefinger gives us the direction of the magnetic field. Then our middle finger will give us the direction of the current. So all we have to do is align our right hand to make sure the thumb and the forefinger point in the direction of the motion and the magnetic field. Then the middle finger will give us the direction of the current. So let's use our right hand rule on the pink wire that is going upwards, as you can see, and on the blue wire that is moving downwards. So it'll be a great idea if you can first see whether you can try it yourself. So go ahead and use your right hand and see if you can figure out the direction of the current in the pink and the blue wire. Alright, if you've done it, let's first start with the pink wire. Because the pink wire is going up, the thumb should be pointing upwards. The magnetic field is to the right, so the forefinger should be pointing to the right. And so if we align our fingers that way, it will look like this. Since the middle finger is pointing inwards, this means the current in the pink wire must be inwards. Similarly, for the blue wire is moving downwards. So the thumb will be pointing down, the forefinger will still be pointing to the right. And so if we arrange our right hand over here, it will look like this. The middle finger is pointing out of the screen. That means the current in the blue wire will be coming out of the screen. So what we have seen is if a wire is moving upwards over here, then the current will be into the screen. And if the wire is moving downwards, then the current will be out of the screen. Remember this will be important. So now let's get rid of the hands and put arrow marks to indicate the current. And now we can guess what direction the current will be in the rest of the wires. Since the current has to flow from the pink to the blue, we can say that the current has to move here like this. And then the current has to move here this way. It goes out. It goes to that external circuit, maybe where there is a bulb. We'll look at that later. Then the current comes back like this and it flows in তোমরা this ছবির way. মতন করে হাতগুলো রাখার And the চেষ্টা current করো, continues to তাহলে flow like তোমাদের this বুঝতে দেখবে as the অনেক coil সুবিধা keeps. হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তড়িৎ প্রবাহের অভিমুখটা কখন কোন দিকে হচ্ছে, সেটা নিজেরাই বুঝতে পারবে যে যখন এইভাবে ঘুরবে আমাদের আর্মেচার, তখন আমরা কি করে তড়িৎ প্রবাহের অভিমুখটা নির্ণয় করছি। It's rotating because you can see the pink wire is still going up and the blue wire is still going down until we come to this point. Because now the pink wire starts moving downwards and now the blue wire starts moving upwards.
Can you see that? Again, if I go back and come back again, notice the pink wire is coming down and the blue wire is going up. This means now the current in the pink wire should be out of the screen, because we already saw using our right hand rule. When the wire is going down, the current must be out. And in the blue wire, which is going up, the current must now be inwards. In other words, the current will now change its direction. This is the important thing. So the current changes its direction, and it continues to flow this way until again the pink wire comes on the left side. Because now again the pink wire starts going up, the blue wire starts going down, and as a result the current in the pink wire will be inwards, the current in the blue wire will now be outwards, the current will again reverse. So every time our coil is in this position, which is perpendicular to the magnetic field, we will see that the current direction will flip. And so if you look at the entire animation now, it looks somewhat like this. Every time the coil comes in this position, perpendicular to the magnetic field, the current direction keeps changing. Now, of course, in the animation, I'm pausing the animation when my coil is perpendicular to the magnetic field so that we can see the current flipping its direction. But of course, in reality, the coil will be pushed continuously. There will be no stopping. There will be no jerking motion like we are seeing over here. Now, the next question we might have is, how do we connect this coil to an external circuit, like say to a bulb? Well, we could connect it directly, right? Well, let's see what happens if we connect the circuit directly. Current will flow, no problem. But as the coil starts rotating, notice the wires start twisting and tangling and turning and whatnot. So that's going to be a problem. So to avoid that, we will not connect the wires directly. Instead, we will use an arrangement involving brushes and slip rings. It looks somewhat like this. So basically we have two metallic rings, the pink one and a blue one. And what you may not make out from my diagram over here is that each ring is connected to one wire only. So the pink ring is only connected to the left wire, and the blue ring is only connected to the right wire. And these wires are connected to carbon brushes, which is also conducting. And they are just touching these rings so that there is a metallic contact, but they're not stuck to it. So right now there is a contact, the circuit is complete, and as a result the current comes out of the blue ring, as you can see, moves this way, and current flows into the pink ring and goes like this. And when the coil starts rotating, as you can see, the rings rotate along with the coil. But since the brushes are not stuck to the rings just slip through the brushes. That's why they're called as slip rings. As a result, the brushes will not rotate. That solves the problem of wires twisting and tangling. And all the while, an electric contact is maintained. Now, once our coil comes in this position, we have seen that the current reverses. So now the current will flow out of the pink ring, goes like this through the bulb, and now enters into the blue ring. So for every half a rotation, the current through the bulb also reverses. Let's say when the current is flowing this way, the bulb glows blue. And let's say when the current reverses and flows like this, the bulb will glow yellow. And so now if you look at the entire animation, it looks somewhat like this. And so we have successfully built our generator. And what's interesting to see is that the current from that generator is continuously changing its direction. Such a current is called alternating current, or AC. And this might sound a little weird, but it turns out that when you want to transmit electricity over a long distance, like from the power station to your houses, then alternating currents, or AC, have some great advantages over unidirectional currents, or DC. And it's for that reason the current that we get at our houses, the electricity that we get at our houses, are all AC.
And these generators are called AC generators. তাহলে আমরা কিন্তু ভিডিওতে দেখলাম যে কেমন করে আমাদের এসি ডায়নামো কাজ করে, কিভাবে এসি ডায়নামোর মধ্যে তড়িৎ উৎপন্ন হচ্ছে। এই যে এসি ডায়নামোর মধ্যে যে তড়িৎ উৎপন্ন হয় সেইগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাড়িতে অফিসে ব্যবহার করে থাকি। এই যে ডায়নামো, এই ডায়নামোর কিন্তু ক্ষমতা বৃদ্ধি করার বিভিন্ন রকমের পদ্ধতি আছে। যেমন প্রথম পদ্ধতি হচ্ছে এখানে যে ক্ষেত্র চুম্বকগুলো ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্র চুম্বকের ক্ষমতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে ডায়নামোর ক্ষমতা, কার্যক্ষমতাটা বৃদ্ধি পাবে। দ্বিতীয় হচ্ছে যে এখানে যে আর্মেচার আছে, আর্মেচারের যদি তারের পাক সংখ্যা বৃদ্ধি করি সেই ক্ষেত্রেও ডায়নামোর ক্ষমতা বৃদ্ধি পায়। আবার আর্মেচারের যদি ঘূর্ণনের যে গতি, সেই গতি বেগ যদি আমরা বৃদ্ধি করে দিই তাহলেও কিন্তু ডায়নামোর ক্ষমতা বেড়ে যায়। তাহলে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা ডায়নামোর ক্ষমতা বাড়াতে পারি এবং এসি ডায়নামো ডিসি ডায়নামোর থেকে অনেক বেশি কার্যকরী এবং এখানে তড়িৎ উৎপন্ন করা অনেক সুলভে হয়। তাই আমরা দৈনন্দিন জীবনে এসি ডায়নামো বেশি পরিমাণে ব্যবহার করে থাকি।